এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় খেলাধুলার আলোচনায় আমরা এখন থাকবো কিছুক্ষণ ফুটবল নিয়ে আলোচনায়। কারণ আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি একজন খুবই দক্ষ, যারা মানে খেলাধুলার খোঁজখবর রাখেন তারা ওনাকে চেনেন, একজন দক্ষ ক্রীড়া বিশ্লেষক। আমাদের বর্ধমানে ওনার বাড়ি, কিন্তু উনি বর্ধমান ছাড়াও আমাদের কলকাতা ময়দানের ফুটবল বা ভারতীয় ফুটবল বা আন্তর্জাতিক ফুটবল খেলাধুলো নিয়ে উনি যথেষ্ট কাজ করেন, খোঁজখবর রাখেন। সেই কে বিশিষ্ট বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক, আপনার স্বাগত মুক্ত আবহাওয়া স্টুডিও। ধন্যবাদ দাদা। হ্যাঁ, যেহেতু আমরা আজকে ক্রীড়া বিশ্লেষক কে মল্লিককে পেয়েছি, আমি প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই যে ধরুন কলকাতা ময়দানের আমাদের যে মোহনবাগান, ইস্টবেঙ্গল বড় বড় ক্লাব, এখানে আগেও তো বিদেশি প্লেয়াররা আসতো, এখনও আসছে, এবং ISL-এ ভারতবর্ষের অনেক বড় বড় যে ক্লাবগুলো বিদেশি প্লেয়াররা আসছে। তা যখন মোহনবাগান, ইস্টবেঙ্গলে মানে বিদেশি প্লেয়াররা আসতো একসময়, মজিদ বাস্কার, চিমা ওকরি এরকম যারা আসতো, এখন আসছে। এই আপনার চোখে যে বিদেশি প্লেয়ার এসছে তাদের মধ্যে খুব ভালো কয়েকজনের কথা বলতে গেলে একটু সংক্ষেপে তার সম্বন্ধে জানান। শুভ সন্ধ্যা আপনাকে। অপূর্বদা একজন গুণী মানুষ। আপনার পছন্দের কয়েকজন বিদেশি মুক্ত প্লেয়ার। আবহের এই আড্ডা দীর্ঘদিন ধরে চলছে। মুক্ত আবহের এই খেলাধুলার বিষয়ে প্রোগ্রাম যথারীতিভাবে ছড়িয়ে পড়েছে, অনেক দিন ধরেই চেষ্টা করছেন, তিনিও সাংবাদিক। ছোট্ট করে আমরা একই প্রফেশনে থাকি, সেক্ষেত্রে অপূর্বদা একটি ভালো প্রশ্ন করেছে যে কলকাতা এবং বাংলা ফুটবলে বিদেশির আনাগোনা এবং কাকে ভালো লেগেছে। দেখুন, ফুটবলার হিসাবে তো ক্লাবগুলো সবসময় বিদেশিমুখী একটা ট্রেন্ডিং এসে গেছে। আমি যদি লাস্ট 5 বছর 7 বছর দেখি, একটা ট্রেন্ডিং, একটা ব্র্যান্ড, এবং প্রত্যেকেই মনে করছে যেন ক্লাবের দলবদলের সময় বা নতুন করে ফরমেশন আনার জন্য আমরা বিদেশিদের নিয়ে আসতে পারলে হয়তো একটা বড় চমক। তো সেক্ষেত্রে কিন্তু আমি যেটুকু ময়দান ঘুরে দেখছি, বা আপনারাও সহমত হবেন, দাদাও সহমত হবে, সেটা হচ্ছে বেস্ট হিসাবে ক্লাবে পারফরমেন্স দেয়া এক, আর ইম্প্যাক্ট রেখে যাওয়া এক। প্রফেশনালিজম বিদেশিদের মধ্যে থাকবেই। তারা আমাদের বাংলা ফুটবলে যখন যে ক্লাবে সই করছে তখন সেই ক্লাব নিয়েই কথা বলবে। হ্যাঁ, তার একটা সিজনের মধ্যেই দেখা যায় আবার একটা দল পরিবর্তন বা অন্যভাবে চুক্তিবদ্ধ হয়ে আছে, সেই নিয়ে মামলা মোকদ্দমা এগুলো চলতেই থাকে। তার মধ্যে আমি বলবো ইদানিং আর যে বিদেশিই আসুক, আমার মনে হয় আমি শুধু এই বর্তমান স্টেজে দাঁড়িয়ে যাদের কথা বলবো, শুধু আমার বক্তব্যই নয়, যারা ফুটবল নিয়ে বা খেলা নিয়ে পাগল থাকেন জেলা বা শহরের বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু বিশেষ কিছু ফুটবলারকে একদম ঘরের ছেলে বলে আপন করে একটা ইম্প্যাক্ট রেখে গেছে। ব্রাজিলীয় ব্যারেটো একটা নাম সবাই কিন্তু জানে। আজকে যেটা বলছি 10 বছর পিছনেও হয়তো সেই কথা নিয়ে আলোচনা হয়েছে, এবং আগামী 10 বছরও যথার্থ বলেছেন। তার কারণ হোসে রামিরোস ব্যারেটো একটা এমনই নাম, তিনি কলকাতায় খেলেছেন, তিনি গোয়াতেও খেলেছেন, কিন্তু মোহনবাগান ক্লাবের সঙ্গে তার যেন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং বর্তমানে যে রিলায়েন্স ফাউন্ডেশন ISL-এর যার উদ্ভাবক এবং যাদের মধ্যে দিয়ে চলছে, সেটা ব্যারেটো বলুক বা না বলুক, তিনি কিন্তু একটা সুন্দর জায়গায় আছেন। এবং এরা শুধু আমাদের কলকাতায় ফুটবল খেলেছেন বা একটা রোজগার করেছেন প্রফেশনাল ফুটবলার হিসেবে, তাই নয়, এদের সঙ্গে কোনোভাবে কিন্তু
একটা মায়াও জড়িয়ে গেছে সমর্থকদের মধ্যে এবং ফুটবল সমর্থকদের মধ্যেও কিন্তু জড়িয়ে গেছে। তাহলে ব্যারোটোর প্রসঙ্গ বাদ দিয়ে আমরা আরেকজনের নাম বলতে পারি, তার আরেকটু পিছন দিকে চিমাওকেরি। এদের খেলা হয়তো আমি চিমার খেলা খুব বেশি দেখিনি, কিন্তু চিমাওকেরির নামটাও কিন্তু আমাদের মধ্যে আছে। এছাড়া হ্যাঁ বাঙালি, এছাড়া ডগলাস খেলে গেছে, এছাড়া ওকোরও খেলে গেছে। এবং কলকাতা ফুটবল অপূর্বদা আপনি এগ্রি হবেন যে নামহীন ভারহীন সারা বছরই কিন্তু মহাবাডান স্পোর্টিং ক্লাবে কিন্তু একটা আফ্রিকান এবং নাইজেরিয়ানদের কিন্তু একটা ওঠা বসা থেকেই যায়। সেটা কলকাতা ফুটবলে হয়তো মেন স্ট্রিমে তারা খেলছে না, এই নাইজেরিয়ানদের কিন্তু একটা ফ্লো সবসময় কিন্তু কলকাতা ফুটবলে থেকেছে এবং জেলাতেও পড়তে আসা স্টুডেন্ট কিন্তু খেলে গেছে। আপনি যখন অপূর্বদা যখন আমাদের ইন্ট্রোডাকশান দিচ্ছিলেন এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে, প্রথমেই যখন তিনি বললেন জামশেদ নাসিরি, মজিদ বাস্কারদের নাম, জামশেদ নাসিরির কথা তো অত্যন্ত ভালোভাবে বলবো এবং আমার সঙ্গে একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, এখনও আছে, হয়তো ব্যস্ততার জন্য দুপক্ষেই হয়তো যোগাযোগ হয় না। একজন ইরানিয়ান, তিনি কিন্তু ফুটবল খেলতে এলেন এবং কলকাতা শহরকে ভালোবেসে ফেললেন এবং ভারতকেও ভালোবেসে ফেললেন এবং তিনি থেকে গেলেন। মানে মোর দ্যান 30 years and 35 years হি লিভস ইন ক্যালকাটা অ্যান্ড লাভস ক্যালকাটা। এবং শুধু তাই নয়, তিনি একটা মহাবাডান স্পোর্টিংয়ের একটা অন্যতম স্তম্ভ হিসাবেও ছিলেন এবং ইস্টবেঙ্গলেও বেশ কিছুটা সময় কাটিয়েছেন। এবং তার পুত্র, সুযোগ্য পুত্র কিয়ান নাসিরি আজকে ভারতীয় ফুটবলের কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র এবং মোহনবাগানের হয়ে আইএসএলে এবং তার হ্যাট্রিক পর্যন্ত আছে তার ক্লাব লেভেলে। তাহলে এই যে বিদেশিদের কথা দাদা তুললেন, আজকে দেখুন জামশেদ নাসিরি এবং মাজিদ বাস্কারের খেলা কিন্তু সেভাবে আমাদের দেখার কথা নয়, কারণ যে সময়টা শুরু করেছেন আমরা তখন একদমই জুনিয়র ছাত্র, সাংবাদিকতা তো দূরের কথা। কিন্তু জামশেদ নাসিরি আবার কোচিংয়ের মধ্যেও থেকেছেন, ক্যালকাটা ফুটবলের বিভিন্ন উন্নতির যে পর্যায়গুলো তিনি গ্রাসরুট প্রকল্পকে নিয়েও কিন্তু কাজ করছেন। রিসেন্টলি আমার বেশ কিছু সময় কথাও হয়েছিল। আর মাজিদ বাস্কারের কথা বলবো, মাজিদদাকে আমি চোখের সামনে থেকে একবারও দেখিনি, কিন্তু মাজিদদা লাস্ট 2 থেকে 3 বছর আগে কলকাতায় একবার এলেন। মানে ভাবা যাবে না, মাজিদ বাস্কার নিজেই ভাবতে পারছেন না একটা প্লেয়ারের গৌরব তখন থাকে যখন সে ক্লাবে খেলছে, যখন সে সুন্দর পারফরমেন্স করছে, গোল দিচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে, তখন তাকে নিয়ে হয়ে হয়। কিন্তু মাজিদ বাস্কার চলে গেলেন ইরানে এবং তার সঙ্গে আমাদের ভাষাগত বা কোনোভাবেই মিল থাকার কথা নয়। তিনি যখন এমনি কলকাতায় আসছেন, আমন্ত্রণে এলেন, তখন যেভাবে মানুষের ঢল নামলো চিন্তা করার বাইরে। মানে তিনি কল্পনাই করতে পারছেন না যে সত্যিই কীভাবে, তিনি একটা আবেগের মধ্যে। এবং মাজিদদা কিন্তু এখন কোনো খেলার সঙ্গে কোনোভাবেই অ্যাসোসিয়েটেড নয়, যেখানে জামশেদ নাসিরি অ্যাসোসিয়েটেড। তারপরে আর একটা গৌরবোজ্জ্বল কথা দাদার ওই ইন্ট্রোডাকশনের সূত্র ধরেই বলবো যে দিয়েগো মারাদোনাও কিন্তু আমাদের দেশে এবং কলকাতায় ঘুরে গেছেন এবং তখন সেই সুভাষ চক্রবর্তী তাকে মহেশতলায় ফুটবল একাডেমি করবে বলে নিয়ে এলেন। সেই মহেশতলা ফুটবল একাডেমি হলো না ঠিকই, কিন্তু পেলে খেলে গেছে, সেটা হচ্ছে কসমোস ক্লাবের হয়ে 1977 সালে। তখন আমাদের ইডেন গার্ডেন্স যে খেলা হতো সেখানে সেই পেলের খেলা, এবং সেখানে তিনি আমাদের প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে বেকেন পাওয়ার বলেছিলেন এবং গৌতমদার পা যে মানে কিভাবে খেলছে সেটা নিয়ে বলেছে। তাহলে কিন্তু বলা যাচ্ছে যে কলকাতা ফুটবলে এবং বাংলায় কিন্তু বিদেশিদের আনাগোনা থাকে। এছাড়া বর্তমানে যে সমস্ত ফুটবলাররা খেলছেন, যদি প্রেজেন্ট আইএসএলের কথা বলি, মোহনবাগানের জড়ি, এই যেমন পেত্রোসের কথা বলছি, হ্যাঁ, দিমিত্রি একদম ভালো ফুটবলার, সত্যিই খুব সুন্দরভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার যথেষ্ট ফ্যান ফলোয়ার। কিন্তু একটা কথা কিন্তু দাদা, এদের সাস্টেইনটা কতদিন মানুষ মনে রাখবে এটা কিন্তু একটা মানে সেইভাবে বলতে পারবো না। তার কারণ ভালো খেলছে, যে কোনো সময় হয়তো ক্লাব চেঞ্জ করে অন্য জায়গায় চলে যেতেই পারে, প্রফেশনাল ফুটবলার। কিন্তু একটা ইম্প্যাক্ট যদি রেখে দেওয়ার কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে ব্যারোটো অবশ্যই থাকবে, চিডি অবশ্যই থাকবে, চিমাওকেরি থাকবে। আইএসএল এ বিদেশি ফুটবলাররা খেলছে, তার সঙ্গে আমাদের ভারতীয় ফুটবলাররা খেলছে, এতে কি ফুটবলের মানোন্নয়ন হচ্ছে কিছু? একদম সুন্দর প্রশ্ন আপনার, যে আইএসএলের মতো একটা প্ল্যাটফর্মে যে কলকাতার দলগুলো বা আমাদের যদি পুরো সর্বভারতীয় বিভিন্ন দল, গোয়া আছে, কেরালা আছে, উড়িষ্যা এখন ভীষণভাবে আগাচ্ছে, হ্যাঁ, তারপরে আমাদের নর্থ ইস্টের ইয়ং ছেলেরাও উঠে আসছে।
একটা ভালো হয়েছে যে বিদেশিদের সঙ্গে তাল মিলিয়ে একটা খেলার সুযোগ, তাদের অনেক এন্ডিউরেন্স অনেক ভালো, তাদের অনেক স্কিল ভালো সব কিছু। কিন্তু এটাও ঠিক, যদি আমরা ভারতীয় ফুটবল বলি তাহলে প্রত্যেকটা ক্লাবকে যদি ধরে ধরে দেখা যায় আইএসএলে, সেখানে কিন্তু আমি বাঙালির কথা বলবো না, আমি অন্য ক্লাবের কথাও বলবো, সেখানে কিন্তু ভারতীয়দের সংখ্যাটা মানে তুলনামূলকভাবে তাদের সঙ্গে কিন্তু পেরে ওঠার নয়। তাহলে ফুটবলের ডেভেলপমেন্ট এটা না ভারতীয় ফুটবলের ডেভেলপমেন্ট, এটা কিন্তু প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। যদি ভারতীয় ফুটবলের ডেভেলপমেন্টের কথা বলতে হয় তাহলে গ্রাস রুট থেকে কিন্তু ফুটবলারকে তুলে আনার একটা চেষ্টা করতে হবে। তাহলে আমরা বলতেই পারি এখনই যে আইএসএলেও আমাদের গ্রাম এবং আমাদের এই শহরের একটি ছেলেও খেলে ফেললো, যেটা আমাদের সন্তোষের গোলদাতা রবি হাঁসদা। রবি হাঁসদার নাম হয়তো খুব বেশি মানুষ শোনেনি, কিন্তু সন্তোষে গোল করার পর তাকে মোহামেডান স্পোর্টিং খুব তাড়াতাড়ি নিয়ে নিল, এবং আমরা মোহামেডান হয়তো আইএসএলের একদম লিগ তালিকার একদম টেবিলের নিচে, কিন্তু রবি হাঁসদা তো খুব অল্প সময় গেছে একদম শেষ দিকে, এবং একটা গোলও করেছে, পাঞ্জাবের ম্যাচে গোলও হয়েছে। তাহলে বলতে হবে কিন্তু যে ফুটবলের যে সাপ্লাই লাইন সেই জেলা থেকে কিন্তু মানে কলকাতামুখী হতে হবে, এবং যে সমস্ত ক্লাব কর্মকর্তা আছে তাদের সব সময় বিদেশি নিয়ে আসবো এই ভাবনাটা ভুলে আমাদের কিন্তু ট্র্যাকিং করতে হবে। এবং আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট আমাদের এখন কল্যাণ চৌবে, তিনি নিজে অ্যাডমিনিস্ট্রেটর একজন, এবং তার থেকে বড় কথা তিনি নিজে একজন ফুটবলার কলকাতা মাঠে খেলেছেন। আমাদের মানে বাংলার সঙ্গে তার একটা আলাদা যোগ, তো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে কিন্তু আনতে হবে। বিদেশি ফুটবলারদের কথা বলছেন, তাহলে বিদেশি কোচ, এখন তো আইএসএল এর টিমগুলো সব দেখা যাচ্ছে বিদেশি কোচ, কিন্তু এই সঞ্জয় সেন ডেফিনেটলি হ্যাঁ এরকম কোচ, বা আগে এখন হয়তো নেই, পিকে ব্যানার্জি ছিলেন, সুভাষ ভৌমিক আসিয়ান কাপে একদম ছিলেন। তা ভারতবর্ষে কেরলে বা অন্যান্য জায়গায় অনেক নাম করা কোচ ছিলেন, বা নাম করা খেলোয়াড়রা এখন আবার অনেকে কোচের দিকে আসছেন। এই যে বিদেশি কোচ, এর বিকল্প কি ভারতে নেই? বিদেশি কোচ যদি বলেন সেটা যেমন প্রয়োজন, আর ভারতীয় কোচ বলতে আমাদের যে সমস্ত প্রাক্তন তারকাদের কথা আপনি নইমুদ্দিন বলবেন, আপনি অন্য কারোর কথা বলবেন, আমরা যদি বাংলার মাঠের দিয়ে কথা বলি তাহলে সেই জায়গায় সুভাষ ভৌমিকের নাম আপনি এক্ষুনি বললেন, এবং সুভাষ ভৌমিক বিদেশি নয়, কিন্তু এশিয়ান কাপ ইস্টবেঙ্গল জিতেছিল তারই একদম কোচিংয়ে, সেখানে আমরা একটা বিরাট হইহুল্লোড় করেছি। কোচিংয়ের এখন যেটা একটা স্ট্র্যাটেজি এসে গেছে সেটা হচ্ছে একটা বিদেশি নির্ভর হয়ে যাচ্ছে, কারণ খেলার রূপ রং এবং তার স্ট্র্যাটেজি, তার টেকনিক্যালি অনেক ফ্লারিশ হয়েছে, ফিফার নিয়মকানুন অনেক এসছে, সেই জায়গায় কিন্তু আমরা কোচিংয়ের জায়গাটায় কিন্তু আসতে পারিনি। তার কারণ আপনি ভারতীয় কোচেদের যাদেরকে বলবেন স্বনামধন্য ফুটবলার, তারা কিন্তু এখন অনেকটা পিছিয়ে গেছে বয়সের দিক থেকে। আমরা কি বলবো না যে প্রশান্ত ব্যানার্জি কোচ ছিলেন, আমরা বলবো না বাবলুদা, আমাদের সুব্রত ভট্টাচার্য, তারা কি কোচিং করেননি? মনোরঞ্জন দা কি করেনি? গৌতম সরকার কি করেনি? কিন্তু এখন যে বর্তমানে স্ট্র্যাটেজি, আমরা সেইভাবে কিন্তু নেক্সট তার পরের যে প্লেয়ার, সেই প্লেয়ারদেরকে কিন্তু উঠে আসতে দেখছি না, এখন ঠিক যেভাবে রেফারিংয়েও আপনি পাবেন না। এখন বিদেশি অনেক প্লেয়ার, বিভিন্ন দেশ থেকে অনেক বিদেশি খেলোয়াড় আসছে, তাদেরকে সামলানো, তাদেরকে কন্ট্রোলে রাখা, শৃঙ্খলাবদ্ধ রাখা, এটা কি বিদেশি কোচের আনলে কি এটা সুবিধে? দেশি কোচদের তারা মানবে না ভারতীয় কোচদের, এটা কি কোনো ব্যাপার হতে পারে? এটা একটা দিকে আপনি ঠিক বলেছেন, একটা ব্যাপার হতে পারে। আবার ভাষাগত সমস্যাটা যে সবসময় সমস্যা হবে এমনও নয়, তার কারণ বিদেশি কোচ আসলেই যে সে আফ্রিকান প্লেয়ারদেরকে তার ভাষাটা বোঝাতে পারবে এমন নয়, একটা প্লেয়ারদের একটা আলাদা তাগিদ থাকে। আর একটা কথা হচ্ছে, এটা বকলমে আপনি এগ্রি কিছুটা করবেন, আমি ফুললি বলতে পারবো না অন দ্য ক্যামেরা। সেটা হচ্ছে যে সমস্ত কোচ আসছেন সেই হেড কোচের সঙ্গে কিন্তু তার সাপোর্ট স্টাফটাও কিন্তু তিনি তার লবির নিয়ে আসছেন, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তিনি বিদেশে যে ক্লাবে ছিলেন সেই ক্লাবের থেকে যখন বেরিয়ে আসছেন, সেটা যে কোনো কারণেই হোক, নিজের স্বইচ্ছায় হোক বা ক্লাব তাদেরকে আর না রাখুক, চুক্তি নিয়ে যাক, হ্যাঁ সেখানে একটা অফার, একটা টাকার অফার এখন ভারতীয় ফুটবলে ভীষণভাবে চলছে।
এবং সেই সমস্ত দেশগুলো থেকে একটা কোটা সিস্টেমের মতো তার সঙ্গে একটা লেজুর হয়ে কিন্তু প্লেয়ারদের একটা ফ্লো থেকে যাচ্ছে, মানে একটা এজেন্ট কিন্তু কাজ করছে। এটা আমাদের তিন প্রধানের কর্মকর্তারা মানুক বা না মানুক, বা আমাদের ভারতীয় আইএসএল এর বিভিন্ন টিম, হ্যাঁ সবার ক্ষেত্রেই প্রযোজ্য একদম। মানে কোচ আসছেন, তার সঙ্গে তারই লবির ফিজিও আসছেন, ট্রেনার আসছেন, তার সঙ্গে মোটিভেটার আসছেন, এরকম 7-8 জনের একদম পছন্দের লোক আসছে। একদম অগ্রদা, এটা একদম বাস্তব কথা। এক সময় তো শুধু আমাদের একজন কোচই থাকতো, এখন চিফ কোচ, তার অ্যাসিস্ট্যান্ট, তারপরে ফিজিও, এরকম আবার গোলকিপার কোচিং। তখন তো আমরা ছোটবেলায় দেখেছি একজন কোচ, পিকে ব্যানার্জি, নয় অমল দত্ত, নয় অচ্যুত ব্যানার্জি, একজন কোচ তিনি। এখন একটা সার্কেল, অনেক টাকার ব্যাপার আছে, এগুলো খরচা করছে। এই খরচা করার পর আপনার এবার আইএসএল এর খেলার মান আপনার কেমন লাগলো? আইএসএল এর খেলার এখন পর্যন্ত চলছে, এখন পর্যন্ত কেমন লাগে? যদিও সবকিছু ডিক্লেয়ার, এখন লিগ সিল্ড জিতে গেছে মোহনবাগান আইএসএল এ, এটা আমাদের কাছে একটা বড়, এবং ধারাবাহিকভাবে পরপর দুবার লিগ সিল্ড জয়, এটা সহজ কথা নয়। সেখানে কি বলবো, যে আপনি বলছেন যে আগে মানে আমরা, এটাই একটা ফুটবলের নিয়ম ছিল যে একজন হেড কোচ থাকবে। একদম ঠিক বলছেন যে কোচের সঙ্গে সঙ্গে গোলকিপার কোচ আলাদা, ট্রেনার আলাদা, ফিজিও থাকছে আলাদা, মোটিভেটার থাকছে আলাদা, তাদেরকে এনকারেজমেন্টের জন্য আবার আলাদা স্টাফ থাকছে। এটাতে বলা যাচ্ছে ঠিক যেভাবে এখন মেডিকেল প্রফেশনটায় আমরা কোনো ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার বলছেন যে তিনি শুধু এই ব্যাপারেই ট্রিটমেন্টটা করতে পারেন, অন্য ব্যাপারটা দেখবেন না, একদম পেশাদারির জায়গায় চলে গেছে। মানে প্লেয়ারটা কেন দৌড়াতে পারছে না, স্পিডটা কেন কন্ট্রোল নাই, সেটা হয়তো অন্য একজন যে এন্ডিউরেন্সের দিকটা দেখছেন সেখানটা দেখবেন, কোচ এখানে কোনো মাথা দেবেন না। আবার তারা কিভাবে খাদ্য, কিভাবে ডায়েট করবেন, কিভাবে তারা চলবেন, তার জন্য তাদের আবার এক্সপার্ট রাখা হয়েছে ফুড। সেটা শুধু ফুটবল না, ক্রিকেট এবং অন্যান্য অ্যাথলেটিক দিকেও কিন্তু আস্তে আস্তে স্প্রেড করছে, যেটার প্রয়োজন হয় না। এগুলো ক্লাবকেও ওগুলো চিন্তা করতে হবে যে বিভিন্ন স্পন্সরদের টাকাতেই কিন্তু ক্লাবগুলো চলে। আমরা দেখি চুক্তির পরও ক্লাবের স্পন্সররা সরে যায়, তার কারণে একটা হেভি বাজেট এবং বার্ডেন কিন্তু থেকে যায়। যেভাবে পারফরমেন্সের দরকার সেই পারফরমেন্স কিন্তু থাকে না। তো এক্ষেত্রে বলাই যায় যে এটা সমর্থন সবসময় যে হবে তা না। হ্যাঁ, কর্পোরেট, ফাস্ট, মডার্ন, আপগ্রেডেড, ইন্টারন্যাশনাল লেভেল, তাহলে আমি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের পারফরমেন্সও চাইবো। আমি শুধু বিদেশিদের দিয়েই আমার ম্যাচ জিতিয়ে আমার ভারতীয় ফুটবলের উন্নতি হবে বলে মনে করি না। এই যে এবার আইএসএলে মোহনবাগানের সাফল্য, আর ইস্টবেঙ্গল সেভাবে সাফল্য পেল না, যদিও অনেক ক্রীড়া বিশ্লেষকরা বলছেন যে এবার ইস্টবেঙ্গল টিমটা কিন্তু ভালো করেছিল, কিন্তু সাফল্য পেল না। তারই মাঝে একজনের ইস্টবেঙ্গলের কোচও পরিবর্তন হয়ে গেল। এই যে মোহনবাগানের সাফল্য আর ইস্টবেঙ্গল সেভাবে সাফল্য পেল না, এটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? এটা দেখুন, কোচের পরিবর্তন যদি ইস্টবেঙ্গল করে থাকে তাহলে আমি বলবো যে আইএসএল এর মাঝপথেও কিন্তু মোহনবাগানও কোচ পরিবর্তন করেছে। আইএসএলে আমরা মোহনবাগান টিমটাকে হাতে করে এগিয়ে নিয়ে যাচ্ছিল হাবাস, তারপরে মৌলানি এসেছেন, তিনিও দেখছেন। তাহলে ইস্টবেঙ্গল কিন্তু সেইভাবে পেরে উঠল না। তাহলে এই স্ট্র্যাটেজি কিন্তু কাজে লাগবে না। ইস্টবেঙ্গল বলতে পারবে না যে আমরা মাঝপথে কোচ চেঞ্জ করেছি, হয়তো প্লেয়ারদের সঙ্গে একটা গঠনমূলক একটা কম্বিনেশন, একটা ঠিক কেমিস্ট্রিটা জমে ওঠেনি। তাহলে মোহনবাগান পারল কী করে? তো মোহনবাগান ক্লাব কর্মকর্তাদের চিন্তা করতে হবে যে তারা এই যেমন এই দুদিন আগেই আমাদের তুর্কমেনিস্তানের সঙ্গে এএফসির খেলা ছিল, তখন খেলার শেষে যদিও 1 গোলেই হেরেছে, বারবার কর্মকর্তার নিতুদা বা তার সমর্থকরাও এখন জোর গলায় ফাটাচ্ছে যে ওরা বলতে চাইছে যে রেফারিং ভালো নেই, রেফারিংয়ের জন্যই ইস্টবেঙ্গলের টিমটা অভিযোগ উঠছে এবং ক্লাব কর্মকর্তারা নিজেরা দিয়ে দিচ্ছে। তো এই ধরনের যুক্তিগুলো দিলে হবে না। কর্মকর্তাদের জেগে উঠতে হবে এবং আমাদের দেশেই বিভিন্নভাবে ট্র্যাক করতে হবে। মানে একদম স্কুল লেভেলের থেকে যে টাইমে ছেলেরা খেলছে স্কুল পর্যায়ে, সেই টুর্নামেন্টগুলোকেও ডেভেলপ করতে হবে। আইএফএকে এখানে ভূমিকা একটা অবশ্যই রাখতে হবে, ফেডারেশন তো রাখবেই। প্যারেন্ট বডি যদি সমস্ত কন্ট্রোলের দিক থেকে আসতে চেষ্টা করে দলাদলি ভুলে, তবে কিন্তু একটা সঠিক ফুটবলারকে নির্বাচন করা যেতে পারে। সবসময় কিন্তু ওই লবির জোরে ক্লাব এগাতে পারবে না।
স্পন্সররা কিন্তু বিভিন্ন সময় সরে যাওয়ার চেষ্টাই করবে, এগুলোকে একদম এই ধরে এখন নিতে আমরা হবে। ফুটবল, ভারতীয় ফুটবলই বলুন আর ইন্টারন্যাশনাল ফুটবলই বলুন, এখন কিন্তু এক হচ্ছে টিভিতে খেলা দেখা, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা দেখতে পাই একটা ফুটবল খেলা হলো মোহনবাগান বা আইএসএল, অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় খেলাটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করে, ভিডিও দেয় কিংবা আলোচনা করে। এই সোশ্যাল মিডিয়া হওয়ায় কি এই খেলার আমি ফুটবলটা নিয়ে যদি বলি, ফুটবলের কি জনপ্রিয়তা যুব সমাজের মধ্যে বাড়ছে? যুব সমাজের মধ্যে জনপ্রিয়তাটা শুধুমাত্র সোশ্যাল বা মোবাইলে তাকিয়ে থাকলে হবে না, মাঠে একটু যাওয়ারও প্রয়োজন আছে। কলকাতা ফুটবলগুলোকে নিয়ে যদি একদম কাছেই বলা যায়, সেখানে জেলা থেকে কিন্তু একটা সময় আপনারা বিশেষভাবে যখন খেলেছেন, ঘুরেছেন, তখন লরি ভর্তি করে যেভাবে সমর্থক যেত, এখন কিন্তু সেই সমর্থকের সংখ্যা কমেছে। কিন্তু মালদা বা দিনাজপুর বা রায়গঞ্জ বা শিলিগুড়ির মানুষ তো সবসময় কলকাতা সল্টলেকে কি খেলা দেখতে পায় না। তা এই যে ধরুন টিভিতে খেলা দেখছে, তারপর সোশ্যাল মিডিয়ায় সেগুলো নানাভাবে বিশ্লেষণ হচ্ছে, এইটা কি সদার্থক? ফুটবলের পক্ষে এটা কি ছড়াচ্ছে যুব সমাজের মধ্যে? ছড়াচ্ছে তো অবশ্যই, অবভিয়াসলি। তার কারণ দুটো ইম্প্যাক্ট। একটা হচ্ছে যখন একটা বিষয়কে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে, আলোচনা চলছে, তার মানেই বুঝতে হবে ভালো মন্দ এটা ওইটা ছড়াতেই হবে। সেটা ভালো মন্দ দুভাবেই ছড়াবে। সবসময় পেপারমুখী, আগে যেটা পেপারমুখী হয়ে থাকা হতো, এখন তো খেলার দিনের আগে থেকেই একটা হাইপ চলছে, খেলার সময়তেও হাইপ চলছে, খেলার পরে তখনই। পেপার তো সংখ্যা কমেও এসেছে, খুব একটা স্টেডি ফ্যামিলি ছাড়া পেপারের দিকে যায় না, কিন্তু চায়ের দোকানের আড্ডা। কিন্তু অনেকেই এই আলোচনায় আমরা দেখি যোগ দেয়, কমেন্টস করে আজকালকার ছেলেমেয়েরা। তার মানে ফুটবলের প্রতি প্রেম এটা কি বাড়ছে? ফুটবলের প্রতি প্রেম আছে, আগের থেকে বাড়ছে। অন্তত মাঠে না দেখতে পেলেও, যেটা আপনি বলেন যে রিমোট এরিয়া থাকলে তারা যাবে কি করে, আর ফেডারেশনের বা ক্লাবগুলোরও ক্ষমতা হয় না যে তারা জেলা পর্যায়ে স্টেডিয়াম উন্নত করে এত বড় ধরনের ম্যাচ দেবে। তাহলে বলবো যে না, ফুটবলের ক্রেজটা তো বাড়ছে, আগের থেকে হলেও বাড়ছে। আপনার সঙ্গে যেটা কথা হচ্ছিল, এই যে মোহনবাগান এবার জিতলো, সেই কয়েকজন প্লেয়ারের তো সবসময় এতে মানে পুরো টিম গেম হলেও কয়েকজন প্লেয়ারের তো বিশেষ ভূমিকা থাকে এই ক্ষেত্রে। বিশেষ ভূমিকা গোলকিপার বা অন্য প্লেয়ার, কাদের কথা বলবেন? বলতে গেলে তো টিম গেম, আর কোচ হিসাবে হাবাসের থেকেও কিন্তু ইনি একটা আলাদা উত্তেজনার মধ্যে নিয়ে এসছেন, এবং তিনি প্লেয়ারদের ছুটি দিয়েছেন। কারণ মোহনবাগান এই আইএসএল লিগ শিল্ডের পর তাদের সামনে একটা বড় টার্গেট এসে গেছে, সেটা হচ্ছে এফসির সেকেন্ড টায়ারের জন্য তারা আবার প্রস্তুতি নেবে। তো সেই জায়গায় প্লেয়ারদের একটা ড্রেসিং রুমের একটা আলাদা জেগে ওঠার জায়গা আছে। আর বারবার কথা যে বিদেশি নির্ভর না হয়েও যদি ভারতীয় ফুটবলের কথা ভাবতে হয়, সেখানে কিন্তু আপনিও প্রথমে বলেছেন, এবং আমরা হয়তো সবাই বা যারা দেখছে তারাও বলবে যে সেভাবে সঠিকভাবে ট্র্যাক করুক আমাদের দেশের ফুটবলার কিন্তু আছে। না, মোহনবাগানের যে খেলোয়াড়, তার মধ্যে গোলকিপার, বিশেষভাবে গোলকিপার অনেকটা ভূমিকা থাকে, তাদের খেলা কেমন লেগেছে? ঠিক আছে, মানে বিশাল কাইত মোহনবাগান। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে গোলকিপারের ভূমিকাতে একটা থাকে, গোলকিপারের একটা সবসময় টেনশন থেকেই যায়, আর বিশাল তো ঠিকই আছে। আর আমাদের অন্যান্য দিকেও যদি ক্লাবে তাকিয়ে থাকি, গোলকিপার বাংলার থেকে কিন্তু একটা সবসময় ফ্লো থেকে। এক সময় বলছে বাংলার মাটি নরম মাটি, এখানে নাকি ঝাঁপ দিতে গোলকিপারদের খুব সুবিধে, ওই জন্য একসময় ভারতীয় দলের যত গোলকিপার পরপর দেখা গেছে, যে কোনো সেটা স্টেটের বাইরে যে কোনো ক্লাবেই কিন্তু ভারতীয় দলে গোলকিপার থেকে গেছে, কলকাতা ময়দান থেকেই যেত, সে ভাস্কর পর থেকে। ভাস্কর সেই ট্র্যাডিশনটা এখন আর হয়তো একটা নেই। সন্দীপ নন্দী আপনার ক্লোজ, সন্দীপ নন্দী আমাদের ক্রীড়াপ্রেমীদের ভালোবাসার লোক, সন্দীপ নন্দী। যাই হোক, আমরা আজকে একজন খুবই ভালো গুণী লোককে পেয়েছিলাম, ক্রীড়া বিশ্লেষক কে মল্লিক। আমরা ওনার কাছ থেকে আমরা শুনলাম ফুটবল নিয়ে কিছু আলোচনা। আগামী দিনে সময় পেলে নিশ্চয়ই আমরা আবার কে মল্লিকের কাছ থেকে আমরা শুনবো, অন্য খেলা নিয়েও শুনবো, ফুটবল নিয়েও শুনবো, অন্য খেলা নিয়েও শুনবো। নমস্কার।